রীতিমতো ঢাকঢোল পিটিয়ে রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, গুড়িয়ে গেল তেল আবিবের বহু স্থাপনা, সন্ধান মিলছে না অনেকের। সৌদি সহ আরব দেশগুলো লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক, সরাসরি ইরানের হয়ে যুদ্ধে সহায়তার ঘোষণা ইসলামাবাদের। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র, ঠুকনো অজুহাতে তেহরানে ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর ক্ষেপেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইয়েমেন থেকে চালানো হামলায় কেঁপে উঠল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল, বিদ্রোহী যোদ্ধাদের সমন্বয়ে ছোড়া হয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে বিপুল যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাজ্য, জরুরি সহায়তা নিয়ে আসছে বলে দাবি। ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল। শনিবার রাতে যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। শেষ কবে তারা এভাবে পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে তা হয়তো স্মরণও নেই আরববাসীর। ভোরের আলো ফুটতেই রাতভর চালানো তাণ্ডবের ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন 2 শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইসরায়েলের মিসাইল। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বাতিয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাতিয়ামে হামলার স্থানে 35 জন নিখোঁজ রয়েছেন। এদিকে রোববার ভোরেও জর্ডানের সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের বেইত শিয়ান এবং আশপাশের বেশ কয়েকটি শহরে ড্রোন দিয়ে নজরদারি করা হয়েছে। ড্রোন ঢুকতে এসব এলাকায় সাইরেন বাজছে, মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে ছোটাছুটি শুরু করে। আইডিএফ বলছে, ড্রোন প্রবেশের খবর তারা পেয়েছে, সেসব প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ইসরায়েল যেভাবে একের পর এক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নরক বানাচ্ছিল, তাতে ইরান যেন ত্রাতা হয়ে আবির্ভাব হয়েছে। এমন বাঁচা মরার লড়াইয়ে সেই ইরান পাশে পাচ্ছে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার, কুয়েতকে। তেহরান যখন মিসাইল বৃষ্টি ছুটছে তেল আবিবে, তারা যেন তখন বসে বসে পপকর্ন খাচ্ছেন। আরব দেশগুলো এমন লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেটা করার কথা ছিল সৌদি আরব কিংবা আরব দেশগুলোর। ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান, এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থন করে যাব। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করছে। তাই এখন যদি মুসলিম বিশ্ব একজোট না হয়, তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে। খাজা আসিফের ভাষায়, ইরান আমাদের শুধু প্রতিবেশী নয়, তারা আমাদের ভাই। তাদের যন্ত্রণায় আমরা ব্যথিত। তিনি ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এই সময়ের সংকটে তাদের পাশে থাকা পাকিস্তানের কর্তব্য। এই সময় তিনি ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। পাকিস্তানের পক্ষ থেকে দেয়া এই বার্তা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। কারণ মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এবং মুসলিম উম্মার ঐক্যের প্রশ্নে পাকিস্তান তার ভূমিকাকে আরও জোরালো করেছে। খাজা আসিফ বলেন, আজ যদি আমরা চুপ থাকি, বিভক্ত থাকি, কাল আমাদের দিকে আঘাত আসবে। ফলে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এখন ইরানপন্থী শক্তি হিসেবে দৃঢ় অবস্থান নিয়েছে।
অন্য মুসলিম দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান তার। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করতে ইসরায়েলকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। বহু বছর ধরেই এমন অভিযোগ ইরান ও তার মিত্রদের। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আবারও সামনে এসেছে যুক্তরাষ্ট্রের দাদাগিরির তথ্য। ইরান মনে করছে যুক্তরাষ্ট্র পেছন থেকে সব কলকাঠি নাড়ছে, আর সেই যুক্তি খণ্ডাতে ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু পারমাণবিক স্থান এবং সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। তবে ইরানে যে হামলা হয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে মার্কিন সামরিক বাহিনী এমন প্রতিশোধ নেবে যা আগে কখনো দেখা যায়নি বলেও তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এই বক্তব্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি আরো বলেন, তবে চাইলেই আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটা চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি। মূলত বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ চলছে, যার মধ্যে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েলে। এমন উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। যুক্তরাষ্ট্র এখনও এই সংঘাতে সরাসরি জড়ায়নি, তবে আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপকালে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে। পারমাণবিক বিরোধ কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান। পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পুরাতন ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। একের পর এক মুসলিম দেশের হামলায় চাপে পড়েছে দখলদার ইসরায়েল। এবার ইয়েমেনে থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। শনিবার রাতে ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধারা ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তাদের দাবি, ফিলিস্তিনি 2 নামের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অধিকৃত জাফা অঞ্চলের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইরানের আগের হামলাগুলোর পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছে। মধ্য ও উত্তর ইসরায়েলে চালানো হামলায় এখন পর্যন্ত 10 জন নিহত এবং অন্তত 270 জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 35 জন। এই টানা হামলার মধ্যেই ইসরায়েলি জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের এই হামলা ইসরায়েলের জন্য নতুন মাত্রার হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেন যোদ্ধারা এবার যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দ্রুতগতির এসব ক্ষেপণাস্ত্র সহজে শনাক্ত ও প্রতিহত করা কঠিন। ফলে ইয়েমেন যোদ্ধাদের এই সামরিক সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মুসলিম দেশগুলোর সমন্বিত প্রতিরোধ এই অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কানাডায় ধনী দেশগুলোর জোট G7 এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মাঝে মধ্যপ্রাচ্যে আরও RAF জেট পাঠানো হচ্ছে। তিনি জানান, টাইফুন এবং আকাশ থেকে আকাশে জ্বালানি তেলবাহী জাহাজ সহ সামরিক বিমানগুলো এই অঞ্চল জুড়ে জরুরি সহায়তার জন্য পাঠানো হচ্ছে। এদিকে ইরান ও ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতিতে কিয়ার স্টারমার শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের 6 বিজ্ঞানী সহ অন্তত 78 জন নিহত হয়। এসব হামলায় দেশটির অন্তত 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় অন্তত 6 জন ইসরায়েলি মারা গেছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে 40,000 যোদ্ধা। এরপর রয়েছে, কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে 40,000 যোদ্ধা। গাজায় এখনও 40,000-এর মতো হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তেল আবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজ হক ব্রিক জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল, দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে গেছে। রোববার 6 জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে ব্রিক লিখেছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি, যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান। তার ভাষায়, অনেক হামাস যোদ্ধা এখনও সুড়ঙ্গ পথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, হামাস কখনই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা যায়নি। তারা গেরিলা যোদ্ধা ছিল, এখনও তাই রয়েছে। তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে, এমনটি ভাবা ভুল। জেনারেল ব্রিকের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF দাবি করছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে ব্রিকের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা। গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধ এখনও অব্যাহত এবং সংগঠিতভাবেই চলছে। নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে, যেখানে হামাসকে দুর্বল করার প্রচার চালানো হচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, ব্রিকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তব চিত্র এবং হামাসের পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। খবর CBS নিউজ। শনিবার 5 জুলাই এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, আজ রোববার কাতারে আলোচক দল পাঠানো হবে। এর একদিন আগে শুক্রবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাধীন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। হামাসের দাবি, তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া সাম্প্রতিক প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনায় আগ্রহী। এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, হামাস চায় যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন 2 মার্চের পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় এবং 60 দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF-এর মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, ইসরায়েল 2 মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল কিংবা হামাস কোনো পক্ষই তখন এই বক্তব্য নিশ্চিত করেনি। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি এটি ইতিবাচক অগ্রগতি।
আশা করি আগামী সপ্তাহে গাজার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে প্রতিদিনই পরিস্থিতি বদলাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর মন্ত্রিসভা প্রস্তাবের কিছু বিষয় মেনে নিলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। এছাড়া নেতানিয়াহুর সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা 57,000 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। চলমান সংঘাতে গত কয়েক সপ্তাহে শুধু মানবিক ত্রাণ সংগ্রহের চেষ্টায় নিহত হয়েছেন আরও 640 জন বেসামরিক নাগরিক। এর মধ্যে 400 জনের বেশি নিহত হয়েছেন জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলির কাছে। জিএইচএফের পরিচালক জনি মুর জানান, বিতরণ কেন্দ্রের বাইরের পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। তবে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলি দাবি করছে, জিএইচএফের কার্যক্রম বন্ধ করে গাজায় জাতিসংঘের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম পুনরায় শুরু করা হোক। কিন্তু জাতিসংঘের এসব প্রচেষ্টায় ইসরায়েল মার্চ মাস থেকে বাধা দিয়ে আসছে। প্রিয়তি জানিয়ে দিব, ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত, নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী। এরপর রয়েছে ইরানে বিপদে লাখ লাখ আফগান, জাতিসংঘের উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত, নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটন সফরে রওনা হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই সফর শুরুর একদিন আগেই নেতানিয়াহু তার মুখপাত্র ওমর দোস্তরিকে বরখাস্ত করেছেন, যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। শনিবার 5 জুলাই বিষয়টি প্রথমে গোপন সূত্রে জানানো হলেও পরে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ওমর দোস্তরি নিজেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং নতুন পথে এগিয়ে যেতে চান। তবে ইসরায়েলের চ্যানেল 13 দাবি করেছে, দোস্তরিকে সরিয়ে দেওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছেন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। সূত্র অনুযায়ী তাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত খবরে জানানো হয়, সারা নেতানিয়াহুর আচরণ এবং প্রশাসনিক কাজে তার অতিরিক্ত হস্তক্ষেপ দোস্তরির পদত্যাগের অন্যতম কারণ। তবে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে সারার সংশ্লিষ্টতা অস্বীকার করে জানায়, এই সিদ্ধান্ত যৌথভাবে নেতানিয়াহু, তার চিফ অব স্টাফ ও দোস্তরি নিজে নিয়েছেন। নতুন মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব নিতে পারেন, সেই জিভ আগমন সম্পর্কে বলা হচ্ছে, তিনি সারা নেতানিয়াহুর ঘনিষ্ঠ। সংবাদ মাধ্যম ইয়েনেত ও চ্যানেল 12 জানায়, জিভ প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ অব স্টাফ চাচি ব্রেভারম্যানেরও ঘনিষ্ঠ সহযোগী। দোস্তরিকে সরানোর কারণ হিসেবে একাধিক বিষয় উঠে এসেছে। ইয়েনেতকে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নেতানিয়াহু মনে করতেন দোস্তরি এই দায়িত্বের জন্য উপযুক্ত নন এবং তার পেশাগত অভিজ্ঞতা যথেষ্ট নয়। তাকে আগে থেকেই বলা হয়েছিল যে তিনি ওয়াশিংটন সফরে যাচ্ছেন না এবং এই দায়িত্ব তার সঙ্গে মানানসই নয়। এছাড়া দোস্তরির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। ফেব্রুয়ারিতে হিব্রু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নেতানিয়াহু তাকে একাধিকবার তিরস্কার করেন। অক্টোবরে ইরানে ইসরায়েলি হামলার পর দোস্তরি সেনা সদর দপ্তরে নেতানিয়াহুর উপস্থিতির ছবি সেন্সরশিপ ভেঙে প্রকাশ করেন, যার মাধ্যমে গোপন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছে যায়। দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে তার কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, এটি ছিল ইসরায়েলের ইতিহাসে অন্যতম সংকটপূর্ণ সময়, যেখানে তিনি নীতিনিষ্ঠ ও পেশাগতত্বের সঙ্গে কাজ করেছেন। দোস্তরি নিজেও এক বিবৃতিতে নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি কাছ থেকে দেখেছি কিভাবে প্রধানমন্ত্রী জাতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আমি নিশ্চিত তিনি ইসরায়েলকে নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবেন। উল্লেখ্য, ওমর দোস্তরি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডক্টরের ধারী এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র হওয়ার আগে 2টি ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্কে গবেষক হিসেবে কাজ করতেন। তিনি ইসরায়েলি গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। ইরানে বিপদে লাখ লাখ আফগান, জাতিসংঘের উদ্বেগ। ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকের জন্য বেঁধে দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে। দেশটির সরকার জানিয়েছে, আজ রোববারের 6 জুলাইয়ের মধ্যে অবৈধ অভিবাসীরা ইরান না ছাড়লে তাদের গ্রেফতার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে। খবর আল জাজিরা।
ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে ইরানের নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম স্থাপনায় হামলার পর সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কড়া অবস্থানে গেছে। ইরান সরকার 2023 সাল থেকেই দেশে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। চলতি বছরের মার্চে জানানো হয়, বৈধ কাগজপত্রবিহীন আফগানদের 7 জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে হবে, নইলে তাদের বলপূর্বক পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যেই প্রায় 7 লাখ আফগান ইরান ত্যাগ করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু জুন মাসেই 2,30,000 আফগান দেশে ফিরে গেছেন, কিন্তু এখনও লক্ষাধিক আফগান নাগরিক বহিষ্কারের ঝুঁকিতে আছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও অন্যান্য মানবিক সংস্থাগুলো এই গণবহিষ্কারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এত বিপুল সংখ্যক মানুষকে হঠাৎ করে ফেরত পাঠানো হলে আফগানিস্তানে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে। জাতিসংঘ জানিয়েছে, ইরান ইসরায়েল উত্তেজনার সময় প্রতিদিন গড়ে 30,000 আফগান ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে। স্বাভাবিক সময়ে এই সংখ্যা ছিল গড়ে 2,000। সংস্থাটি আরও জানায়, যেসব আফগান ফিরে গেছেন তাদের অর্ধেকের বেশি বহিষ্কৃত হয়েছেন, স্বেচ্ছায় যাননি। তেহরানে বসবাসকারী আফগান রেস্তোরাঁ মাল্লিক বাতুল আকবরী বলেন, আমরা এখানে জন্মেছি, এটাই আমাদের ঘর, অথচ এখন আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন এক দেশে যাকে আমরা ঠিকভাবে চিনিও না। আরেক আফগান শিক্ষার্থী মোহাম্মদ নাসিম মাজাহেরি বলেন, এই বহিষ্কার আমাদের পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সরকারের মুখপাত্র ফাতেমেহে মোহাজারানি বলেন, আমরা সবসময় অতিথিপরায়ণ ছিলাম, কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের প্রথম অধিকারী। যেসব মানুষ অবৈধভাবে অবস্থান করছেন তাদের অবশ্যই ফিরে যেতে হবে। মিটফোর্ডের সামনের ভাঙাড়ি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ হত্যার ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করা হলো। গত বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 19 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা, যদিও পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হত্যা করা হতে পারে। এদিকে মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন তারা। এ সময় বহিরাগতের প্রবেশ ঠেকানো, ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দাবি তোলেন মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা। আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই ঘটনাটা হতো না। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বা কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাই যাব এবং আমাদের স্টেপ হচ্ছে একটা শাটডাউন। আমরা শাটডাউন ঘোষণা করেছি। আমি একলা মানুষ প্রতিবাদ করতে চাই, আমাকে যে আক্রমণের শিকার হবো না তার কোনো গ্যারান্টি দেবেন। আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। বহিরাগত লোক যাদেরকে বলা হয়, যাদের কোনো পেশেন্ট নেই কিংবা তারা নিজেরা ডক্টর দেখাবেন না, এই ধরনের কোনো লোক যেন হসপিটালে গেটে ভিড় করতে না পারে, আমরা সেটা সচেষ্ট সতর্কতা অবলম্বন করতেছি। কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোড় নিল ভিন্ন খাতে। আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে হিন্দু এক নারীর ধর্ষণের ঘটনা আমাদের সমাজ ব্যবস্থাপনা কতটা দুর্বল সেটি আবারও প্রমাণ করে দিল। 36শে জুলাই পাওয়া স্বাধীনতায় আজ রূপ নিয়েছে ভয়ানক পরিস্থিতিতে। তবে দেশের এই নৃশংস পরিস্থিতি মোকাবেলা করতে নারী পুরুষ সহ সাধারণ জনগণ রাজপথে নেমেছে। বিপ্লবের মধ্য দিয়ে বেরিয়ে আসা ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়েছেন অনেকেই। আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গরিব ছেড়ে দেন, আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। এছাড়া উক্ত ঘটনার মাস্টারমাইন্ড অর্থাৎ যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি একজন বিএনপি কর্মী। শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি নেতা কর্মীদের সাদাবাজে গুম খুন যেন নিত্যদিনের সঙ্গী। তবে আগে থেকেই এরকম ঘটনার বর্ণনা করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত, নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। এছাড়া নৃশংস এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্ষণকারী বিএনপির দুজন কর্মীকে হাতে নাতে ধরা মিললেও তাদের রাজনৈতিক সক্ষমতার কারণে আটকে রাখা সম্ভব হয়নি। পরে আমরা দেখি দুইজন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা এনে রাখি, পরে তার ফ্যামিলির খবর দেই। দুর্ভাগ্যবশত হলো হের একটু আপনার অন্য একটা শক্তি আছে, প্রভাবশালী লোকদের সাথে থাকে, বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক, বিএনপির সাথে, রাজনীতির সাথে সে অ্যাক্টিভ। অপরদিকে সংস্কারের নামে দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই মন্তব্য করেছেন দেশের বিক্ষুব্ধ জনতা। একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, তো আমরা সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। আমরা বরাদিন এখন বরাদিন আমরা সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন, নাকি আপনি ওই সময় তো আমি এই কথাটা বলেছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে। ওকে, আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই। তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, হ্যাঁ, লোকজনকে আপনার ফেস করুন, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে, আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা হয়তো ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন। তবে কেউ যারা কিছু বলার তারা তো কেউ নানা ধরনের কথা বলতেই পারে, কিন্তু আমি মনে করি আপনার কাছে কি মনে হয়, লোকের মুখে তো রাইট, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য, না বলার জন্য, নাকি এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি, আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হয়তো অনেকে শুনেই নেই আমি কি বলবো, সেইটাই হয় আর কি বেশিরভাগ সময়। এনিওয়ে আই ফরগটন দ্যাট। না ঠিক আছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে, সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। মহিউদ্দিন, আমি আপনাকে একটা কথা বলি, জি, একটা জাস্ট ফর ইওর আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং আমাদের একটা সংস্থা। আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, I can't do party politics, I will never do it. জেনারেল সাখাওয়াত, আমি সে সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যে এরকম একটা আলোচনা ছিল, এবং আমি এটা ফরছি। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে যেতে চাই। জনাব মাসুদ কামাল, আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন, যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত 30, 35, 50 বছরে, তার জন্য দায়ী করা যায়। কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা, আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হবো না? হবো, তুমি তো অঙ্কে খারাপ করতেছো। কিন্তু সেই জায়গাটা কিন্তু কামাল ভাই আপনার কাছে কি মনে হয়, কামাল ভাই আপনার কাছে মনে হয় সতর্ক করার চেষ্টা করেছি, কামাল ভাই আমি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না, কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে, আমি বলেছি কিন্তু ওনাদেরকে, এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলিয়ে নেন। যেমন আজকে আমি একটা কথা বলে রাখি, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে, এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলি নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা, দেখেন আগের যে সড়ক ছিল
আগে সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়। তারা এমন ভাবে মেরামত করতো, টাকা নিতে অনেক, চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায়। তাদের এই মেরামতগুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয়, আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু যখন ভাঙবে, আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনারা ঠিক করেন। দেখবেন যদি ঠিক না করে আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন এটা আমি বলবো না যে আপনারা আগে থেকে কামাল ভাই, সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন, এটা আরেক ধাপ বাড়ে। আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি, আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন, বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন? আচ্ছা, দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো? এটা তো দ্রব্যমূল্য পাল্টা প্রশ্ন করলাম, এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা? এটা কার ব্যর্থতা? বাজার তো চাহিদা, দ্রব্যমূল্য বাড়লে এটা কার ব্যর্থতা? দ্রব্যমূল্য বেড়ে গেল কি কারণে বাড়লো, সেগুলি না হয় আপনি যদি খুব শার্প হন, আমি যদি খুবই শার্প হই, আমি যদি খুব কানেক্টেড থাকি, আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর কারণে বাড়ছে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে? এটা কার করতে হবে? সরকারকে যে করতে হবে। সরকার যেমন একজন যে এখন চেয়ার দেখেন, এই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন, এর আগে কিন্তু ওখানে ছিলেন না। যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল না, তখন উনি হাজার বললেও কিছু হতো না। কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন, তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হলো। এখন উনার দায়িত্বটা কি? হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি, আওয়ামী লীগ আমলে হয়েছিল, আমি কি করব, তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয়তো দেখতে পাননি, অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না। কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে, আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশনার তাদেরকে বলি, তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন, সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক, এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল। এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে, যেটা নানাভাবে দুর্নীতির মরিচা পড়া, অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া, সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে? মানে আমি জানতে চাইতেছি আসলে, মানে এটা আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন? তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন? বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন? কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন? আমি একটা কথা আপনাকে বলি, শুনেন। 4 অগাস্ট মানে 12টা 1টা 2টা বন্ধ হয় না এই পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে শেখ হাসিনার পতন চেয়েছিল? চাইনি। বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল। 5 তারিখে সবাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল। 8 তারিখে শপথ দিল, তারা সবাই ডক্টর ইউনূসের লোক হয়ে গেল, ব্রিগেডিয়ার সাখাওয়াতের লোক হয়ে গেল। ওনারা তাই মনে করছেন কেন? কেন তারা ব্যবস্থা নিলেন না? এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব, তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকেই রাখছেন আপনাদের কাছে। আপনি বলবেন কি হতে পারতো? আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন, আমি বলি না। আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন, যারা, তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম 1 সপ্তাহের মধ্যে সরাই দেওয়া। সরাই দিলে কি হইতো? পুরো আমলাতন্ত্র, পুরো ব্যুরোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো। কারণ একটা জিনিস আপনি মানবেন, আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন, মানবেন যে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায়, কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি ইনভলভ থাকতে হয়। সেই গভর্নমেন্টের সমস্ত সেক্রেটারি নিয়োগ হয় রাজনৈতিক ভাবে। আমি একটু বোঝার রাজনৈতিক ভাবে নিয়োগকৃত সেক্রেটারিতে সরাই দিতেন ভাই, এতে কোনো দেশের ক্ষতি হইতো না। ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে, এডিশনাল সেক্রেটারি দায়িত্ব পালন করতে পারতো। পারেন নাই কেন করতে? কারণ আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন। এখন চাইয়া নেওয়ার পরে যদি বলেন যে আমার হাত পা বাঁধা, আমি কি করবো? না, আপনার কাছে সত্যি মনে, অন্য একটা জায়গা থেকে বলি, আপনার কাছে সত্যি মনে যে এই সিস্টেমটা টিকে রাখতে চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার? ধরেন 80 জন সচিবের বাদ দেওয়াটা কি প্র্যাকটিক্যাল ছিল? মানে প্রথমে আইসা প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু এই সরকারের পক্ষে উপলব্ধি করা কঠিন ছিল। কেন ছিল? কারণ এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল। এই সরকার সচিব নির্ভর সরকার ছিল।
এবং বয়স্ক সচিব সবাই, রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো, তারাই প্রভাব বিস্তার করেছেন। এবং তারা এবং যখন একজন লোক বয়স্ক হয়ে যান তিনি কিন্তু পরিবর্তনকে ভয় পান। আমরা অনেক একদিকে আমরা, আবার একদিকে বয়স্ক, পারবেন না তো কিছু করতে। কামাল ভাই খুব চমৎকার করে বলছেন, কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন। আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে, সেজন্য আমি এইটা এখানে রাখলাম, কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করতেছিল আরো। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, আপনি কি একটু বলবেন? কামাল ভাই একটা একদম স্পেসিফিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন, গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন, এটা কি ঠিক? আমি কি আমার কথা বলবো? নোবডি নোজ কে কখন যাবে। আমি বলি আপনাকে আমার কথাই ধরুন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি 3 দিন ছিলেন, তারপরে কিন্তু চলে গেলেন, এখন তিনি জেলে আছেন। তারপরে আমি যখন নৌ মন্ত্রণালয়ে আসি, নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি, এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখোড় এবং ভালো কাজের লোক। বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন, তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না, মানে নিউট্রাল লোকের মতো ছিল না। তো উনি নিজে, তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন। তারপরে আরেকজন আসলো, আমি নিজেও জানতাম না, আমার এই সংস্থা থেকে একজন হলো ভালো ভালো। আমরা যদি নাম্বারের কথা আসি, কারণ মাসুদ কামাল ভাই স্পেসিফিক 80 জনের কথা, মানে সচিবদের কথা বলেছেন, আমি জানি 80 জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন, 1-2 জন বেশি টেশি হতে পারে। আপনার কাছে কি মনে হয় কত % সচিব এখনো পদে রয়েছেন? পার্সেন্টেজে এটা আমি এক্স্যাক্টলি জানবো না, কারণ আমি জানি যে আমাদের যে উপদেষ্টারা আছেন তাদের বেশিরভাগই সচিব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, না উপদেষ্টা তো 20 জন। কামাল ভাই, আপনার কাছে কি কোনো ডেটা আছে যে কতজন আওয়ামী লীগ সচিব এখনো রয়ে গেছেন সচিব পদে বা কর্মরত ভাবে? আমার কাছে ডেটা নেই, কিন্তু আমি যতটুকু আমি বলি, আমি তো বিভিন্ন পত্র পত্রিকা পড়ি, একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয়। তো আমার জানা মতে 10 জনের বেশি সচিব যায়নি। কিন্তু এগুলো আমি একটা জিনিস বলি, শুনেন, আমার এখান থেকে 3 জন গেছে কিন্তু। আচ্ছা, আমি ছোট একটা উদাহরণ দেব বলি আপনাকে, একটা উদাহরণ দেব তাহলে বুঝবেন। জিনিসটা হলো কি, আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই। আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে, পুরো ব্যুরোক্রেসিকে একটা মেসেজ দেওয়া। মেসেজটা আপনি শুরুর দিনে দিতে পারতেন, আস্তে আস্তে দিলে হয় না। আমি একটা বলি আপনাকে, ধরেন আপনি দাঁত তুলতে যাবেন, আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে 1 ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন, ভাই আপনি দাঁত তুলতে পারবেন? দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া, পরিষ্কার। তো এক টানে তুলতে হবে আপনাকে। আমার মনে কামাল ভাই এই বিষয়টা একটা বড় আলোচনার দাবি রাখে, কারণ আমরা এটা শুনতেও চাই, বুঝতেও চাই। আমাদের যদি কখনো সুযোগ আমরা এটা জানতে চাইবো যে কেন এটা করা হয় না, কারণ এটাই স্বাভাবিকতা। কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায়। যাই হোক, আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে। সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগের আগে বা পলায়নের আগে, আমি ইদানিং মানে প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না, আমি দুইটাই বলি আসলে। এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই, শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে। এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাখাওয়াত? দেখুন খালেদ, এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি, তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না। ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে। রাইট। আপনি যদি এখনো আরপিওটা খোলেন, তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে। সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না, হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে। এইসব আপনি এখনো যদি আরপিও দেখেন অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে, কিন্তু কেউই এটা মানে নাই। আপনি দেখেছেন যে ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম, নতুন একটা শব্দ বের করেছে, ভাতৃপ্রতিম দিয়ে ঠেঙ্গানো হচ্ছে। হ্যাঁ, আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশের দরকার নাই, আমার ছাত্রলীগই যথেষ্ট। অ্যাকচুয়ালি তাই, এবং পুলিশের সাথে এবং ভাতৃপ্রতিমদের দাপটে তো বাংলাদেশে
আপনি আমি কি বলবো আপনাকে, রাইট, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুধু ছাত্রলীগেরটাই করবেন কিনা, এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা, মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে এদের চেয়ে ভালো হবো বা বাম সংগঠন? আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না। জি, আমি একটা তো দাবি ছিল, দাবিটা আমার মনে হচ্ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না, লেজুর ভিত্তিক, আমি যতটুকু নিয়ে আসি। ইউনিভার্সিটির ডাকসু আছে, রাকসু আছে, সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন। রাইট, এখানে ছাত্র নামে ঢুকলো, তারপর আপনি জানেন আদু ভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে। আরেকটি বড় জিনিস আপনি দেখেন, কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি, সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির মধ্যে সেটা ঠিক আছে। আমার প্রশ্ন সরল, ডক্টর সাখাওয়াত, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের? এখনো তারা ওই ধরনের ভিজিবল নয়। ছোট ছাত্রলীগ লেজ নয়, ছাত্রলীগ লেজ নাড়তো। হ্যাঁ, না সেইটা হয়েছিল ছাত্রলীগে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি, আসলে সেইটা কোনো কথা নাই। কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্রদল এখনো সেরকম হয়ে ওঠে নাই। আমরা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে মাসুদ কামাল ভাই, আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? আমি আপনাকে শেষ দিয়ে শুরু করি। ছাত্রলীগকে দেখেছেন ওরকম কেন দেখেছেন? কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায়, শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ, তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত 400 কোটির মালিক হবে কি হবে না। 400 কোটির মালিক কি শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল? পারে নাই। বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে। আজকে ধরেন ক্ষমতা একটা খালি আমার ফেভারিট গল্পটা একটু বলি, ক্ষমতায় থাকাটা কিরকম। আমি শুধু ছাত্রলীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেইটার নাম্বার টুম্বার এমন, এটা এমন কেন? ও মাই গড, এইটার যে কি সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল। আসলে কারণটা কি? অন্তর্নিহিত কারণ হলো দুটো। একটা হলো যে আপনার মনে আছে কিনা জানি না, আপনি দেখবেন এক সময় বিএনপির লোকজনরা বলতো, যখন নাকি বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানা ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো না, তখন বিএনপির লোকজনরা বলতো কিন্তু যে পুলিশ রাইখা আসেন, পুলিশ রাইখা আসেন, তখন দেখবো কার কতটা পাওয়ার আছে। এই যে পুলিশ রাইখা আসেন, এটা হলো কি আপনার বেসিক পয়েন্ট। ক্ষমতায় থাকে তাদের সাঙ্গ পাঙ্গ লেজ বা অন্য যে নামে আমরা ডাকি না কেন, তারা আসলে আমাদের একটি পুরনো প্রবাদ আছে যে মেরার জোরে, মেরা বা খুঁটির জোরে আসলে ভেড়া নাচে। এটা হলো জাস্ট ক্ষমতার কথা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আজকে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করতেছে তারা যাচ্ছে এবং তারা রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত যাচ্ছে, আন্দোলন করতেছে। আচ্ছা, এই কাজটাই ছাত্রলীগের কথা বাদ দেন, আমি ছাত্রলীগ বলতে চাচ্ছি না, ছাত্র দল করতে পারবে? পারবে আজকে? ছাত্র দল এরকম একটা মিছিল করতে পারবে আজকে? পারবে না। কেন পারবে না? ছাত্র শিবির পারবে। এই সরকার তো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে। হ্যাঁ, শিবির পারবে, কারণ এই সরকার শিবিরকে বেশি, জেনারেল সাখাওয়াত শিবিরকে বেশি ভালোবাসে এখন। ছাত্র জানি না, কিন্তু ছাত্র দল যে পারবে না এটা আমি পারবে না কারণে। ডক্টর হোসেন, আমি আসছি আপনার কাছে আসছি। জি জি, না এটা বলতে চাইছিলেন। জি, জেনারেল সাখাওয়াত। না, যেটা আমি বলছিলাম যে এগুলো কোনো পার্টিকুলার ছাত্র দলের জন্য, মানে ছাত্র সংগঠনের ব্যাপার না। যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল, কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ। তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল এটার মধ্যে। আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে, আমরা নিষিদ্ধ করেছিলাম। এটা একদম ঠিক আছে, কিন্তু মাসুদ কামাল ভাই একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা রাষ্ট্রপতির পদত্যাগ চায়, রাষ্ট্রপতির ভবন অভিমুখে যাইতে পারলো, উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে। আমার জবাব হচ্ছে পারবে না। ছাত্রদল পারবে কিনা সেই ব্যাপারে, ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পর আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা জানি না, উনি বলছে পারবে না। কিন্তু আমি বলছি শিবির পারবে, কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এইটা কি আপনি একমত? আমি মোটেও একমত না, কারণ আমি অন্তত এরকম কোনো সাইন এন্ড সিম্পটম দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোনো দলের সাথে বা দলের
প্রতি আপনার দুর্বল। এখন এটা যদি আপনারা বাইরের থেকে মনে করেন যে এনিথিং গোয়িং এখন কিন্তু জেনারেল সাকাওয়াত আমি আর আমি শেষ করি। পূর্বতন সরকারের আনডিড গুলো যখন মানে আনডু করার প্রশ্ন আসে তখন কারো না কারোর সাথে মিলবে। আমি যেমন বলি আপনাকে, আমি যখন টক শোতে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি, কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের পক্ষে যায়, যে তারা যেভাবে চাইছে নির্বাচন হওয়া, আমিও ঠিক সেভাবে কিন্তু আমি আর কামাল ভাই একটু কমিউনিকেশনের ছাত্র, আমরা দেখছি পারসেপশন ইজ রিয়েলিটি, আপনি যেটারই বলেন না কেন। কামাল ভাই আপনি কন্টিনিউ করবেন, আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিতে এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন, আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি, যেটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে। না, পরবর্তী প্রসঙ্গে জানাতে যাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে, মানে আমি দুইটা জিনিস, আপনি যেহেতু এটা অবতারণা করছেন, আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য, কিন্তু এটা ঠিক হয়েছে কিনা, বা এটা আরো তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা, একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল সাকাওয়াতের কাছে একটু শুনতে চাইবো। জি কামাল ভাই। আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের, ওনাদের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে, এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন, সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন, যা কিছুই করতেন, তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এই উপদেষ্টা পরিষদ বলেন, এই অন্তর্বর্তী সরকার বলেন, তাদের কাজটা কি, মূল লক্ষ্যটা কি? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না, এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে? বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে, তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর কি হবে, হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহরা, ওনারা তুলেছেন, ওনাদের এই যে তোলাটা, এটা কিন্তু আমি করছি না, মানে আমি এটাকে কামাল ভাই কি জটিলতা তৈরি হবে, কামাল ভাই কি জটিলতা তৈরি হবে, কামাল ভাই কি জটিলতা তৈরি হবে? এটা আপনি করতে পারতেন শুরুতে। আচ্ছা, এখন শুরুতে করেন নাই, এখন জটিলতা তৈরি হবে মনে করছেন? আপনি এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে গেছেন, শপথ দিয়েছেন এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ দিয়েছেন, নিছেন তো রে ভাই। তো এখন এইগুলো যেগুলো হয়েছে, এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোনো ক্ষতি করছেন না আপাতত, কিন্তু করতে গেলে, তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে। কি সমস্যা হবে? মানে পদত্যাগ করবেন আপনি কোন আইনে? কামাল ভাই এখন একমাত্র করাইতে পারবেন গাইড জুড়ে। কামাল ভাই আমি আপনার স্পষ্ট বলি, বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার কোনো জায়গা ছিল না। এখন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এর জায়গা কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে, সাবেক প্রধান বিচারপতি সহ 7 জন মিলা সাইন করে এটা ঠিক করে দিছে। এরকম ঠিক আরো 10 বার করে দিবে, অসুবিধা কি? এটা তো প্রধান বিচারপতি এখন আসেন একজন, প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, কি আর হবে? এবং কোন আর সংবিধান হবেন আর কি হবে? মানুষের কাছে হাসি। সারা দুনিয়া তো দেখতেছে না, শুনেন, সারা দুনিয়া এখন দেখতেছে। আমি একটা কথা বলি, একটা সময় এমন ছিল আপনি যা করতেন সেটাই বৈধ হইতো, ওইটা প্রথম 7 দিন কেউ দেখতো না, কিন্তু 2.5 মাস পরে এসে যখন আপনি করতে যাবেন, ওই কাদামাটি যখন থাকে না, যে শেপ দিবেন সেই শেপই হবে, কিন্তু এর মধ্যে মাটি অনেক শুকিয়ে গেছে। না ঠিক আছে, 2.5 মাস আগে আমার মনে হয় না যে চেয়ারটার আমার কোনো বদলের দরকার আছে। এখানে এই চেয়ারটা যখন কথা বলে যে আমি আসলে পদত্যাগ দেখি নাই, তখন তো আমার মনে হইতেই পারে যে স্টেবিলিটির জন্য আমার এই চেয়ার বলেন। উনি বলছেন যে জিনিসটা, আমি কিন্তু ওইটাকে জাস্টিফাই করি। আমি বলি একটা কথা আপনাকে, দেখেন মতিউর রহমান চৌধুরী, উনি আমাদের সিনিয়র, আমার সঙ্গে মনে হয়েছে এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলাপচারিতা। মতিউর রহমান চৌধুরী ইন্টারভিউ নেওয়ার জন্য গেছেন, যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো, ওইটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো। এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা, সেখানে প্রসঙ্গটা উঠেছে। এবং সেখানে আপনি এটাও দেখেন, উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই, সত্য হচ্ছে উনি আর নাই। কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কামাল ভাই আপনার মনে হয় না যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু যে কথাটা বলছেন না, সেটা আপনি বলছেন, এটা অনানুষ্ঠানিক আলোচনা না আনুষ্ঠানিক আলোচনা, রাষ্ট্রপতির দপ্তর থেকে বলতেই পারতো, অফ দ্য রেকর্ড আমার সাথে কথা বলে গিয়ে এগুলি বলছে, এটা ঠিক না, এটা তো বলা হয় না। না, অফ দ্য রেকর্ড বলে আমি অনানুষ্ঠানিক বলছি এই কারণে, আমি আমার কমন সেন্স থেকে বুঝি, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে বুঝি। যদি আমি রাষ্ট্রপতির এই সময় একটা ইন্টারভিউ পাই, তাহলে তো ভাই এটা নিয়ে আমি কালকে আমার পত্রিকাতে বিরাট একটা ইন্টারভিউ ছাপা হইতো। আমি কি কোনো ক্যামেরা পার্সন নিয়ে গেছিলাম? নো,
আমি একা গিয়েছি না, এটা আপনার ইন্টারপ্রিটেশন আছে।